নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু হয়েছে, আজকে আমরা জীবনবিজ্ঞানের সূচনা এবং কোষ থেকে আজকে 3 নম্বর ক্লাস। এর আগে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, দুটো থিওরি ক্লাস হয়ে গেছে। সেখানে যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে থিওরি ক্লাসের লিঙ্ক আছে, তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। এছাড়া কোষ বিভাজনের এমসিকিউ ক্লাস আমরা কমপ্লিট করিয়ে দিয়েছি। কোষ বিভাজনের থিওরি ক্লাস আমরা পরবর্তী ক্লাসে কোষ বিভাজন শুরু করব থিওরি ক্লাসটা। এছাড়া ভৌত বিজ্ঞানের পরিমাপ এবং এককের থিওরি প্লাস এমসিকিউ ক্লাস উভয়ই হয়ে গেছে। যারা এখনো দেখোনি, ডিসক্রিপশন বক্সে ক্লাসগুলোর লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়া যদি তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাও, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে প্রত্যেক দিন ডেলি বেসিসে তোমাদের মক টেস্ট নেওয়া হয়। আজকে আমরা কোষের সূচনা এবং জীববিজ্ঞানের সূচনা এবং কোষ থেকে বেস্ট 50টা এমসিকিউ আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের যে জীবনবিজ্ঞানের ভৌত বিজ্ঞানের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দু ধরনের প্রশ্ন থাকবে। আমরা এই প্রশ্নের কথা মাথায় রেখে যে এই প্রশ্নগুলো আমরা তৈরি করেছি। প্রথমে আমরা ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলো এখানে আলোচনা করব, তারপর আমরা ক্যাটাগরি 1 টাইপের প্রশ্নগুলো আলোচনা করব। ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেনগুলো আলোচনা করার একটাই উদ্দেশ্য, যখন তোমরা পরীক্ষার হলে এই ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলো ফেস করবে, কিভাবে এগুলো সলভ করতে হবে সেগুলো তোমাদের বেসিক একটা আইডিয়া কিন্তু তোমাদের জমে যাবে, এবং ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলো তোমাদের এই ধরনেরই কিন্তু হবে। চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কোষ তত্ত্বের প্রবক্তাকে। কোষ তত্ত্বের প্রবক্তাকে যখন এই প্রশ্নগুলো উত্তর দেবে, তখন কিন্তু যে অপশানগুলো থাকবে, অপশানগুলোকে এলিমিনেট করতে জানতে হবে। দেখো, অ্যারিস্টটল কি বায়োলজির জনক বলা হয় এবং জুলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে। কিন্তু এখানে আমাদের প্রশ্ন চেয়েছে কি কোষ তত্ত্বের প্রবক্তা কি, তাহলে এটা আমাদের না, এটা কিন্তু আমাদের হবে না। ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দটি নামকরণ করেছিলেন, এটাও কিন্তু আমাদের হবে না। স্নেইডেল এবং সোয়ান এই দুজন কিন্তু কোষতত্ত্ব আবিষ্কার করেছিলেন, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি অপশান সি এবং অপশান ডি। এবার তোমাদের দেখবে এরকম তোমাদের অপশান থাকবে, যখন তোমরা দেখবে পরীক্ষার খাতায় দেখবে, তখন দেখবে এরকম কিন্তু অপশানগুলো থাকবে। দেখো, সিডি আমাদের রাইট। এখানে সিডি কোথায় রাইট আছে, সিডি সঠিক আছে অপশান 2, তাহলে অপশান 2 হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোষ পর্দা সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক। কোষ পর্দা সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক। দেখো কি বলেছে, কেবলমাত্র প্রাণীকোষে পাওয়া যায় না, কোষ পর্দা কিন্তু প্রাণীকোষ উদ্ভিদ কোষ উভয়ই পাওয়া যায়। প্রাণী ও উদ্ভিদ কোষ উভয় পাওয়া যায়, তাহলে এটা আমাদের রাইট হয়ে গেল। প্রোটিন দ্বারা নির্মিত, আমরা সকলেই জানি কোষ পর্দা প্রোটিন দ্বারা নির্মিত। এবার কি হয়, কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটাই হয়ে গেল আমাদের ভুল। তাহলে আমাদের ঠিক হয়ে গেল কি অপশান বি এবং অপশান সি হয়ে যাবে আমাদের রাইট। তাহলে এখানে দেখো কোনটা আছে, অপশান বি এবং অপশান সি। 3 নম্বর অপশানটা হয়ে যাবে আমাদের রাইট, অপশান বি এবং অপশান সি হয়ে যাবে আমাদের রাইট। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কোন তথ্যটি সঠিক। পরের প্রশ্নটা কি আছে দেখো, দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কোন তথ্যটি সঠিক। এখানে কি বলেছে দেখো, 1 নম্বর হচ্ছে কোষের শক্তিঘর বলা হয়, একদম ঠিক, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষ মধ্যস্থ শোষণে সাহায্য করে, একদম ঠিক, কোষ মধ্যস্থ শোষণে সাহায্য করে। শক্তি সরবরাহ করে না, এটা ভুল হয়ে গেল। শক্তি সরবরাহ কে করে, শক্তি সরবরাহ করা হয় গলগি বডি। গলগি বডি হচ্ছে শক্তি সরবরাহ করে, মাইটোকন্ড্রিয়া শক্তি সরবরাহ করে না। আবিষ্কার করেন অল্টোম্যান, এটাও কিন্তু ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর কি যাবে, এ বি এবং ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ বি এবং ডি, অপশান 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন কি আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গলগি বডি সম্পর্কে কোন কথাটি সঠিক। দেখো, গলগি বডি সম্পর্কে হচ্ছে ক্যামিলো গলগি আবিষ্কার করেন, একদম ঠিক, ক্যামিলো গলগি বডি আবিষ্কার করেছিলেন। রবার্ট ব্রাউন শনাক্ত করেন না, এটা আমাদের ভুল হয়ে যাবে। রবার্ট ব্রাউন কি হয়েছে, রবার্ট ব্রাউন হচ্ছে আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। শক্তি সরবরাহে সাহায্য করে, আমি আগের উত্তরটাতে তো বললাম শক্তি সরবরাহে সাহায্য করে গলগি বডি। জল সঞ্চয় করে না, জল সঞ্চয় কে করে, ভ্যাকুয়াল জল সঞ্চয় করে। তাহলে অপশান এ এবং অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো 3 নম্বর উত্তরটা দেখো, অপশান এ এবং অপশান সি হচ্ছে রাইট। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে, 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যাকুয়াল সম্পর্কে কোন কথাটি সঠিক। কোষ বিভাজনে সাহায্য করে না, কোষ বিভাজনে কে সাহায্য করে, সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। জল সঞ্চয় করতে সাহায্য করে, একদম ঠিক, জল সঞ্চয় করতে আমাদের ভ্যাকুয়াল সাহায্য করে। কোষের গঠনে সাহায্য করে না, কোষের গঠনে কে সাহায্য করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর, যেটা সংক্ষেপ আমরা ইআর বলি। কোষের রং প্রদানে সাহায্য করে না, কোষের রং প্রদানে সাহায্য করে, এটা তোমাদের করানো হয়নি, এটা হচ্ছে প্লাস্টিড হবে। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় বলে আমি এখনো করাইনি, এটা সেরকম হলে পরের দিন আমি করে দেবো। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে কি আছে, অপশান বি 3 নম্বরটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, 6 নম্বর প্রশ্ন কি আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্ট্রোজোম সম্পর্কে কোন কথাটি সঠিক। সেন্ট্রোজোম, দেখো কি বলেছে, কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে না, শক্তি উৎপাদনে কে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কোষের আকার গঠনে সাহায্য করে না, কোষের আকার গঠনে কে সাহায্য করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ বিভাজনে সাহায্য করে, একদম ঠিক,
কোষ বিভাজনে কে সাহায্য করে? সেন্ট্রোজোম। জল সঞ্চয়ে সাহায্য করে না, জল সঞ্চয়কে সাহায্য করে আমাদের ভ্যাকুওল। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তাহলে কি দেখো এখানে 3 নম্বরটা কি আছে? অপশন সি আমাদের সঠিক। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটা কি আছে? 7 নম্বর প্রশ্নটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে কোন কথাটি সঠিক? দেখো আমি কিন্তু এই আগের প্রশ্নগুলো আলোচনা করতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে অনেক কথা বলে দিয়েছি। দেখো দুটো অংশে বিভক্ত, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো অংশে বিভক্ত, তোমাদের ছবিতে তখন দেখিয়েছিলাম। দেখো এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, একটা হচ্ছে স্মুথ অংশ আর একটা হচ্ছে কি রাফ অংশ, তাই তো? যখন করিয়েছিলাম তোমাদের থিওরি ক্লাস, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো অংশ দ্বারা দুটো অংশে বিভক্ত। তাহলে এটা হয়ে যাবে সঠিক। কোষের গঠনে সাহায্য করে, একদম। কোষের গঠন না, এটা আকার প্রদান হবে, ঠিক আছে? কোষের আকার প্রদানে সাহায্য করে, কোষের গঠনে সাহায্য করে না। প্রোটিন উৎপাদনে সাহায্য করে, একদম। প্রোটিন উৎপাদনে কে সাহায্য করে? রাফ অংশে কি থাকে? রাইজোবিয়াম থাকে। রাইজোবিয়াম হচ্ছে প্রোটিন উৎপাদনে সাহায্য করে। আবার কি ফ্যাট তৈরিতে সাহায্য করে। এই স্মুথ অংশটা কি ফ্যাট তৈরিতে সাহায্য করে। তাহলে অপশন এ, সি এবং ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ, সি, ডি এখানে নেই, এখানে দেখো এ, সি এখানে একটা নিয়ে করে নেবে, এটা ডি, ঠিক আছে? ডি। তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা এ, সি, ডি আমাদের রাইট অ্যান্সার হবে। বোঝা গেল? এটা প্রিন্টিং লিস্টে ছিল, এটা ঠিক করে নেবে। পরবর্তী প্রশ্নটা 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 8 নম্বর প্রশ্ন যে নিউক্লিয়াস সম্পর্কে কোন কথাটি সঠিক? দেখো নিউক্লিয়াস সম্পর্কে কোন কথাটি সঠিক? 90% প্রোটিন, 10% ডিএনএ, একদম ঠিক। কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তো যখন আমি থিওরি ক্লাস করেছিলাম তোমাদের বলেছিলাম এটা ঠিক। কোষের অন্য কোষ অঙ্গাণুকে নিয়ন্ত্রণ করে, একদম ঠিক। আমি কি বলেছিলাম? এই নিউক্লিয়াস হচ্ছে পুলিশের ন্যায় আচরণ করে। পুলিশ কি করে? অপরাধীদের দমন করে, সেরকম হচ্ছে নিয়ন্ত্রণ করে। সেরকম কি বলছে? কোষ অঙ্গাণুদের নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? রবার্ট ব্রাউন আবিষ্কার করেন, একদম ঠিক। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে 4টি অপশনই কিন্তু আমাদের সঠিক আছে। দেখো 4 নম্বর কিছু অল আর রাইটস, অল রাইটস। তাহলে আমাদের অপশন 4 নম্বর হয়ে যেতে পারে আমাদের সঠিক উত্তর। তো 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্নটা কি আছে? লাইসোজোম সম্পর্কে কোন তথ্যটি সঠিক? লাইসোজোম, দেখো লাইসোজোম আত্মঘাতী থলি বলা হয়, একদম ঠিক। আত্মঘাতী থলি বলা হয়, কেন বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তো হাইড্রোলাইটিক এনজাইমের জন্যই তোকে আত্মঘাতী থলি বলা হয়। অন্যান্য কোষ অঙ্গাণুকে ধ্বংস করে, একদম ঠিক। ওই জন্য তোমাদের আত্মঘাতী থলি বলা হচ্ছে। সাইটোপ্লাজম গঠনে সাহায্য করে না, সাইটোপ্লাজম তো অন্য জিনিস, সেটা তোমাদের আগে বলেছিলাম। সেই যে কোষের ভেতরে জেলির মতো অংশ থাকে, সেটাকে সাইটোপ্লাজম বলা হয়, যেটা হচ্ছে অন্যান্য কোষ অঙ্গাণুকে রক্ষা করতে সাহায্য করে। তাহলে আমাদের এখানে কি এ, বি এবং সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। এ, বি এবং সি হবে সঠিক। 3 নম্বরটা হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল? 10 নম্বর প্রশ্নটা তো কি দেখেন, 10 নম্বর প্রশ্নটা কি আছে? সিলিয়া এবং ফ্লাজেলা সম্পর্কে কোন তথ্যটি সঠিক? দেখো সিলিয়ার তুলনায় ফ্লাজেলা ছোট হয়। আমি কি বলেছিলাম? সিলিয়া সি দিয়ে শুরু হয় আর ফ্লাজেলা এফ দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাই তো? এবার সিলিয়া সি কত নম্বর অক্ষর আমাদের? 3 নম্বর। এ, বি, সি 3, আর এফ কত? এ, বি, সি, ডি, ই, এফ 6 নম্বর। আমি কি বলেছিলাম? যেটা বড় সেটা আমাদের বড় হবে, যেহেতু এফ এর হচ্ছে 6, তাহলে এফটা আমাদের বড় মানে ফ্লাজেলা আমাদের বড়, মানে আমাদের এটা এরম হবে। তাহলে কি বলেছে দেখো এখানে, সিলিয়ার তুলনায় ফ্লাজেলা ছোট হয়। সিলিয়ার তুলনায় ফ্লাজেলা ছোট হয়, একদম ভুল, কারণ ফ্লাজেলা বড় হচ্ছে। কোষের গমনে সাহায্য করে, হ্যাঁ আমরা জানি সিলিয়া এবং ফ্লাজেলা কোষ গমনে সাহায্য করে। ফ্লাজেলার তুলনায় সিলিয়া ছোট হয়, দেখো এটা কিন্তু ঠিক। কেবলমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, একদম ঠিক। কারণ হচ্ছে প্রাণী কোষই তো প্রয়োজন হয় কোষগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, উদ্ভিদ কোষ তো প্রয়োজন হয় না। তাহলে আমাদের বি, সি এবং ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বি, সি এবং ডি 4 নম্বর এটা হয়েছে রাইট আনসার। বোঝা গেল যে 10টা প্রশ্ন তোমাদের আমি ক্যাটাগরি 2 টাইপের করালাম। তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে আর এই ধরনের এইভাবে উত্তর তোমাদের কিন্তু করতে হবে। বোঝা গেল? চলো এবার আমরা ক্যাটাগরি 1 থেকে কিছু প্রশ্ন দেখে নিই। দেখো ক্যাটাগরি 1-এর প্রথম প্রশ্ন কি? কোষকে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা কি নির্জীব কোষ। আর সজীব কোষকে আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিয়েনহফ। কোষতত্ত্বের প্রবক্তা কে? কোষতত্ত্বের প্রবক্তা হচ্ছে সোয়ান এবং হচ্ছে স্নেডেল। দেখো এই স্নেডেল হচ্ছে উদ্ভিদবিদ এবং সোয়ান হচ্ছে প্রাণীবিদ, মনে থাকবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের অংশ নেয়? কোষ বিভাজনের অংশ নেয় কে? সেন্ট্রোজোম। আমাদের আগেই বললাম সেন্ট্রোজোম কোষ বিভাজনে অংশগ্রহণ করে। 4 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে দেখো, একটি জীবের নাম লেখো যার কোষের নিউক্লিয়াস পর্দাবেষ্টিত নয়। দেখো এইখানে তোমাদের কথা বলে দিই। নিউক্লিয়াসে পর্দাবেষ্টিত নয় হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে? আর আমাদের যারা মানব শরীরে এবং অন্যান্য যে সমস্ত প্রাণীগুলোকে আমরা চোখে দেখতে পাই সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে নিউক্লিয়াস পর্দাবেষ্টিত, ইউক্যারিওটিক কোষ হচ্ছে নিউক্লিয়াস পর্দাবেষ্টিত নয়। এবার ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষ আমরা কি করে বুঝবো? তোমাদের ক্লাস করানোর সময় বলেছিলাম, দেখো যেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ সেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই। খালি চোখে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ আমরা দেখতে পাই তাদের কিন্তু প্রত্যেকটা কোষ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে? এবং ইউক্যারিওটিক কোষ হচ্ছে ব্যাকটেরিয়া, যেগুলো শৈবাল, যেগুলো ব্যাকটেরিয়া যেগুলো আমরা হচ্ছে খালি চোখে দেখতে পাই না, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষের হচ্ছে নিউক্লিয়াস পর্দাবেষ্টিত নয়।
বোঝা গেল জিনিসটা। দেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পাই না। রাইজোবিয়াম, রাইজোবিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তাই রাইজোবিয়ামের কি কোষ হচ্ছে নিউক্লিয়াসে পর্দাবেষ্টিত নয়। জিনিসটা ক্লিয়ার হলো? ক্লিয়ার করতে পারলাম তোমাদের এটা? 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসকে কি বলে? প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসকে কি বলে? নিউক্লিওয়েড বা জিনোফোর বলা হয়। বোঝা গেছে? চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। 6 নম্বর প্রশ্ন কি আছে? 6 নম্বর প্রশ্ন হচ্ছে ইউক্যারিওটিক কোষে কোষ বিভাজনের জন্য শক্তির উৎস কি? শক্তির উৎস আমরা সকলেই জানি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি আসে কোষের, অন্য কোথা থেকে শক্তি তো আসে না। তাহলে মাইটোকন্ড্রিয়া যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু শক্তি সরবরাহই মাইটোকন্ড্রিয়াই করে। বোঝা গেল? 7 নম্বর প্রশ্নে নিউক্লিয়াসবিহীন একটি পরিণত মানব কোষের নাম লেখো। দেখো আমাদের শরীরে যে সমস্ত কোষগুলো আছে সবটাই হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। শুধুমাত্র কি লোহিত রক্তকণিকার যে কোষটা সেখানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, সেটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। বোঝা গেল? অন্যান্য সমস্ত কোষে কিন্তু নিউক্লিয়াস বর্তমান, একমাত্র লোহিত রক্তকণিকা ছাড়া। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। ক্রোমোজোম কোথায় অবস্থিত? ক্রোমোজোম কোথায় অবস্থিত? নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম অবস্থিত। ক্রোমোজোম কে আবিষ্কার করেছিলেন? 1888 খ্রিস্টাব্দে ওয়াল্ডিয়ার হচ্ছে এই ক্রোমোজোমটা আবিষ্কার করেছিলেন। সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে দেখা যায়। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে দেখা যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, ক্রোমোজোমের মেরুযুক্ত প্রান্তকে কি বলে? ক্রোমোজোমের মেরুযুক্ত প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। ঠিক আছে, ক্রোমোজোমের বাইরের আবরণীকে কি বলা হয়? ক্রোমোজোমের বাইরের যে আবরণী থাকে তাকে পলিকল বলে। সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি চলো। 14 নম্বর প্রশ্ন আমাদের আছে, জীবের কোষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কি বলে? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে হচ্ছে জিনোম বলা হয়। ঠিক আছে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কি বলা হয়? জিনোম বলা হয়। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে যে অংশে থাকে তাকে কি বলে? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে অংশে যুক্ত থাকে তাকে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ বলা হয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি ক্রোমোজোমে যে দুটি তন্তুর মতো অংশ দ্বারা গঠিত তাকে কি বলে? যে তন্তুর মতো যে অংশ আছে থাকে তাকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। বোঝা গেল? কোনো ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে বাল্বের মতো কোনো অংশ দেখা যায় তাকে কি বলে? দেখো ক্রোমোজোমের বাল্বের মতো যে অংশ থাকে তাকে কি বলা হয়? স্যাটেলাইট বলা হয়। এইটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে বাল্বের মতো যে অংশ থাকে ক্রোমোজোমের ভেতরে তাকে কি বলা হয়? স্যাটেলাইট বলা হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন কি আছে চলো দেখে নিই। একটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি যে অংশ যুক্ত থাকে তাকে কি বলে? ক্রোমাটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ছবিগুলো দেখলে তোমাদের এখানে ক্লিয়ার হতো। এখানে আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেরকম হলে যখন কোষ বিভাজন করাবো ক্রোমোজোমের এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দেবো। স্পেসিক্যালি তোমাদের যে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি তোমাদের বলে দেবো। এখানে তোমাদের এটা করানো হয়নি, ওই জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে। দেখে নাও এটা ক্রোমোজোমের যে একটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বলা হয়। প্রাণীকোষের বিভাজনের মাকুর মেরু সৃষ্টিতে কোন অঙ্গাণু অংশ নেয়? এই মাকুর মেরু সৃষ্টিতে অংশগ্রহণ করছে সেন্ট্রোজোম অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন আমাদের 20 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। ক্রোমোজোমের কোন অংশে বেম তন্তু সংলগ্ন থাকে? বেম তন্তু কোথায় সংলগ্ন থাকে? বেম তন্তু সেন্ট্রোমিয়ারের সঙ্গে বেম তন্তু যুক্ত থাকে। ক্রোমোজোমের যে জৈব বস্তু দ্বারা গঠিত তাকে কি বলে? ক্রোমোজোম যে জৈব বস্তু দ্বারা গঠিত তাকে বলে ক্রোমাটিড বলা হয়। ক্রোমোজোমের অবস্থিত প্রোটিনটির নাম কি? ক্রোমোজোমের দু ধরনের প্রোটিন থাকা যায়, একটা হিস্টল, একটা হচ্ছে অহিস্টল, বা এটাকে তোমাদের নন হিস্টলও বলা হয়। হিস্টল আর নন হিস্টল প্রোটিন দেখা যায় ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ডিএনএর শর্করাটির নাম কি? দেখো ডিএনএর সম্পূর্ণ নাম কি? ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড এখানে যে শর্করাটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। বোঝা গেল? নিউক্লিও অ্যাসিডের একক কি? নিউক্লিও অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএ দুটি নাইট্রোজেন বেম কি দ্বারা যুক্ত থাকে? দেখো ডিএনএ কিরকম থাকে? এরকম প্যাচন অবস্থায় থাকে। তো এবার একটা বেম থেকে তোমার বেম থেকে আরেকটা বেম দেখবে এরকম সংযুক্ত অবস্থায় থাকে। এই সংযুক্ত অংশগুলো কি এগুলো হচ্ছে এক একটা নাইট্রোজেন। এইগুলি নাইট্রোজেন দ্বারা যুক্ত থাকে। বোঝা গেল? 26 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 26 নম্বর, ডিএনএ কোথায় থাকে? ডিএনএ ক্রোমোজোমে থাকে। আরএনএ শর্করাটির নাম কি? আরএনএ শর্করা হচ্ছে রাইবোজ শর্করা। ডিএনএর কোন নাইট্রোজেন বেমটি আরএনএতে থাকে না? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে থাইমিন। ডিএনএতে থাকে আরএনএতে থাকে না হচ্ছে থাইমিন।
আর আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না, সেটা হচ্ছে ইউরাসিল। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন এরকম আছে না, দেখো হ্যাঁ, দেখো ডিএনএর থাইমিনের পরিবর্তে আরএনএতে কি থাকে, বললাম কি, দেখো ডিএনএতে থাকছে কি, ডিএনএতে থাকছে হচ্ছে তোমার হচ্ছে থাইমিন এবং আরএনএতে থাকছে হচ্ছে ইউরাসিল, মনে থাকবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই, অর্থাৎ 30 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে, আরএনএ কোথায় দেখা যায়। দেখো আরএনএ কোথায় দেখা যায়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে আরএনএ দেখা যায়। 31 নম্বর প্রশ্নটা কি আছে, দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত। দেখো এখানে তোমাদের একটা কথা বলে দিই, যখন 2n সংখ্যক ক্রোমোজোম হবে তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড। আমাদের দেহকোষে কিন্তু এই 2n সংখ্যক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তাই একে কি বলা হয়, হ্যাপ্লয়েড। আর যদি শুধু ডিপ্লয়েড, 2n থাকলে ডিপ্লয়েড, আর শুধু n থাকলে হয়ে যাবে আমাদের হ্যাপ্লয়েড। n সংখ্যক ক্রোমোজোম কোথায় দেখা যায়, জননকোষে আমাদের n সংখ্যক ক্রোমোজোম দেখা যায়, সেখানে কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। বোঝা গেল। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত, 23 জোড়া বা 46টি হচ্ছে আমাদের দেহে ক্রোমোজোম দেখা যায়। জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত, দেখো আমি কি বললাম, যখন n সংখ্যক ক্রোমোজোম হবে সেটা হয়ে যাবে হ্যাপ্লয়েড, আর 2n সংখ্যক থাকলে ডিপ্লয়েড। জননকোষে আমাদের হ্যাপ্লয়েড অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম কিন্তু দেখা যায়। হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা যুক্ত একটি কোষের নাম লেখো। দেখো হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যায় কোথায়, আমাদের জননকোষে শুক্রাশয় এবং শুক্রাণু এবং ডিম্বাণুতে। শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে আমাদের জননকোষে পাওয়া যায়, এবং জননকোষে যে সমস্ত কোষগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আবার হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কি হয়ে গেল, শুক্রাণু এবং ডিম্বাণু হয়ে যাবে আমাদের হ্যাপ্লয়েড কোষের উদাহরণ। বোঝা গেল। আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, 35 নম্বর প্রশ্ন আছে, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া বা 44টি। এখানে তোমাদের বলে দিই, আগে কি বললাম, আমাদের টোটাল ক্রোমোজোম হচ্ছে 46টি। 46টির মধ্যে হচ্ছে আমাদের 44টি হয়ে যাবে অটোজোম, আর দুটো ক্রোমোজোম হয়ে যাবে আমাদের সেক্স ক্রোমোজোম। বোঝা গেল। তাহলে 44টি হয়ে যাবে আমাদের অটোজোম, আর দুটো হয়ে যাবে আমাদের সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের অটোজোমের সংখ্যা কত, 44টি। দেখো মানুষের দেহে কোষের লিঙ্গ ক্রোমোজোমের সংখ্যা কত। দেখো আগেই বললাম, লিঙ্গ ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1 জোড়া বা 2টি। জিন কোথায় পাওয়া যায়, জিন পাওয়া যায় ক্রোমোজোমে, জিন পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটা দেখে নিই চলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন হচ্ছে, জিনের গঠনগত উপাদান কি। জিনের গঠনগত উপাদান হচ্ছে ডিএনএ। জিন হচ্ছে ডিএনএ দ্বারা গঠিত। ডিএনএ এবং আরএনএর মধ্যে কোনটি নিউক্লিয়াসে অধিক পরিমাণে পাওয়া যায়। ডিএনএ এবং আরএনএর মধ্যে ডিএনএটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। হলো আমাদের 40 নম্বর প্রশ্ন, যে যৌন জননকারী জীবের জীবনে যে কোষ থেকে শুরু হয়। যৌন জননকারী জীবের জীবন যে কোষ থেকে শুরু হয় তার নাম কি, তার নাম হয়ে যাবে জাইগোট। জাইগোট হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই। তোমাদের টোটাল এখানে 50টা, 40টা এখানে, আর 10টা ওখানে 50টা প্রশ্ন আলোচনা করা হলো। যদি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিয়মিত ক্লাস পেতে গেলে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।